The children were confused, said they'd been traveling for a long time in a van, stopping at camps. Today, police released these photographs, hoping to learn more about the 6 youngsters who said they didn't know where they came from or where they were going. But at least one of the 6 were sexually abused. And intense scrutiny on the activities of satanic cults. Stories of devil worship and satanic cults corrupting young minds. The kingdom of God. Mansion, where the largest mass suicide in American history took place. I said, I don't care if Moon is like Hitler. I've chosen to follow him, and I'll follow him to the end. Have nothing to do with the fruitless deeds of darkness, but rather expose them. your only chance to evacuate is to leave with us. Cults হাজার বছর ধরে চলতে থাকা স্যাটানিক রিচুয়ালস, যেখানে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে বিভিন্ন মানুষ ও পশু পাখিদের বলি দেওয়া হয়। তারা ভাবতে শুরু করে শয়তানের উপাসনা করলেই জীবনে সাকসেস পাওয়া যায়, যা কিছু চাওয়া যায় তাই পাওয়া যায়। যুগে যুগে মানুষ এগুলোর উপর বিশ্বাস করতে থাকে। 146 BC-তে এগুলোর প্রকোপ অনেকটাই বেড়ে গিয়েছিল। তখনকার সময়ে স্যাটানিক রিচুয়ালস বা কালো জাদুর প্রধান জায়গা ছিল কার্টেজ শহর। রোমানরা সে জায়গা দখল করে। তারা দেখতে পেল ম্যাক্সিমাম ঘরে ঘরে স্যাটানিক রিচুয়ালস, তাই তারা সে পুরো শহরকে ধ্বংস করে দিল। কয়েক যুগ ভালো থাকলেও ধীরে ধীরে এগুলো আরও বাড়তে থাকে। এমনই এক কাল্ট সামনে আসে 19 শতকের দিকে। সে সময় মানুষরা এতটাই স্যাটানিক রিচুয়ালস বিশ্বাস করত যে কাল্টগুলো অনেক বড় রূপ নেয়। কিন্তু 1980-এর দিকে এই শয়তানের উপাসনা করতে গিয়ে শুরু হয় চাইল্ড ট্রাফিকিং অ্যান্ড অ্যাবিউজিং। 4 ফেব্রুয়ারি 1987, 4:53, ফ্লোরিডার টেলহাসি শহরের মাইয়ার্সবার্গ টেলহাসি পুলিশ ডিপার্টমেন্টে একজন মহিলা কল করেন। তিনি বলছিলেন, Hello, police. I saw 2 men wearing suits with 6 children. They looked very suspicious. The children had no clothes on and appeared to be suffering from insect bites. দুজন লোক ভালো পোশাক পরা, সঙ্গে 6টা বাচ্চা, কিন্তু বাচ্চাগুলো নোংরা, শরীরে পোকামাকড়ের কামড়ের দাগ। মুখ দেখে বোঝা যাচ্ছিল তারা ঠিকঠাক মতো খেতে পায়নি। কিছুক্ষণের মধ্যেই পুলিশ সেখানে হাজির হয় এবং তারা সে দুজনকে জিজ্ঞাসা করতে থাকে, তোমরা কারা? এই বাচ্চারাই বা কাদের? লোক দুটো একদম চুপ, কিছু বলল না। দ্য সাইলেন্স ওয়াজ টু লাউড। পুলিশ বুঝতে শুরু করে কিছু না কিছু গোলমেল আছে। এখান থেকে সবকিছু শুরু। বছরের পর বছর ঘটতে থাকা সকল কুকর্ম ধীরে ধীরে সামনে আসতে থাকে। এই ঘটনার পিছনে বেরিয়ে এলো ওয়াশিংটন শহরের একটি গোপন দল, একটা ওয়্যারহাউস যেখানে পাওয়া গেল স্যাটানিক রিচুয়ালস এর ছবি আর মাইন্ড কন্ট্রোল নিয়ে লেখা বই। আর শেষে এমন একটা জিনিস সামনে আসতে থাকে যেটা কল্পনার বাহিরে। লেটস বিগিন আওয়ার টুডেজ জার্নি, দ্য ফাইন্ডার্স। সে দুজনকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তাদের নাম ও বয়স। ডগলাস এডওয়ার্ড এমারম্যান, যার বয়স ছিল 27 বছর, আর জেমস মাইকেল হলওয়েল, যার বয়স ছিল 23 বছর। সঙ্গে থাকা 6টা বাচ্চার বয়স 2 থেকে 11 বছর। তাদের সবাইকে নিয়ে যাওয়া হয় পুলিশ স্টেশনে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। প্রথমে স্যুট পরা সে দুজন লোককে জিজ্ঞাসা করা হয় তারা বাচ্চাগুলোকে নিয়ে কোথায় যাচ্ছে, আর তারাই বা কারা। অনেক চাপাচাপির পর একজন মুখ খুলল, বলল তারা ওয়াশিংটন থেকে আসা শিক্ষক, মেক্সিকোতে যাচ্ছে, সেখানে বুদ্ধিমান বাচ্চাদের জন্য একটা স্কুল তৈরি করবে। পুলিশ জিজ্ঞাসা করলো বাচ্চাদের মা বাবা কোথায়। এবার লোকটা ঠিকঠাক মতো জবাব দিতে পারলো না, শুধু আমতা আমতা করলো এবং বলতে লাগলো বাবা মায়েরা ওয়াশিংটনে আছে। বাচ্চাদের অবস্থা দেখে পুলিশদের সন্দেহ আরও বাড়ে। মনে হচ্ছিল তারা অনেকদিন ধরে একটা গাড়ির ভিতরেই থেকেছে। গায়ে দুর্গন্ধ, শরীরে পোকামাকড়ের কামড়ের দাগ। ওই দুজন ব্যক্তি বাচ্চাদেরকে নিয়ে যে গাড়ি করে যাচ্ছিল, পুলিশ সেটাকে জব্দ করে এবং ইনভেস্টিগেশন শুরু করে। সে গাড়িটি হলো 1980s-এর ব্লু ডজ ভ্যান, লাইসেন্স নং XHW557। সেটার ভিতরে কয়েকটি দুর্গন্ধযুক্ত ম্যাপস, বুকস, লেটার্স, পুরাতন তোষক ছিল, যেখানে সম্ভবত ছোট বাচ্চাকে রাখা হতো। আর ভালোভাবে ইনভেস্টিগেশন করলে জানা যায় যে ছোট বাচ্চা সহ সবাই কয়েকদিন ধরে গাড়ির ভিতরে জীবনযাপন করছিল। ইন্ট্রোডাকশন অফ চাইল্ড ভিকটিমস। ম্যারি এরিকো, যার বয়স ছিল 7। জন পল এরিকো, যার বয়স ছিল 2। ম্যাক্স লিভিংস্টন, যার বয়স ছিল 6। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নট, যার বয়স ছিল 4। হানিবি ইভান্স, যার বয়স ছিল 3। বি, also known as BBC, যার বয়স ছিল 2 থেকে 3 বছর। কথা বলার সময় দেখা গেল তারা টেলিফোন চেনে না, টিভি চেনে না, কোনো ইলেকট্রিসিটি চেনে না।
এমনকি বাথরুম ব্যবহার করাও জানে না। বাথরুম পেলে নাকি তারা বাইরে যেয়ে করতো। সবচেয়ে বড় বাচ্চাটার নাম মেরি। ডাক্তাররা সন্দেহ করেন তাকে এব্রিউজ করা হয়েছিল, শুধু সেই একটু ভালো করে কথা বলতে পারছিল। মেরি ইনভেস্টিগেটরসদের জানায় তারা ওয়াশিংটন থেকে এসেছে। সে সেখানে তার পরিবারের সাথে থাকতো। ওই দুজন স্যুট পরা ব্যক্তি ছিল তাদের টিচার। আর ছোট বাচ্চাদের ইচ্ছা করেই মায়ের কাছ থেকে দূরে রাখা হতো, যাতে তারা মায়ের উপর নির্ভর না করে। তাদেরকে শুধু কাঁচা সবজি ও কাঁচা মাংস খেতে দেওয়া হতো। তারা ভালো আচরণ করলে তাদেরকে ভালো খাবার দেওয়া হতো, অর্থাৎ সিদ্ধ সবজি দেওয়া হতো। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তোমাদের টিচার তোমাদেরকে কি শিখিয়েছে। তারা বলল হাউ টু প্লে গেম। তাদেরকে বিভিন্ন রিয়েল লাইফ সার্ভাইভাল গেম শেখানো হতো। মেরি আরো বলে তাদের ইনস্ট্রাকশন দিত একজন লোক, যাকে তারা গেম কলার নামে ডাকতো, যার নাম আমরা পরে জানতে পারবো। মেরি এরিকের কথা অনুযায়ী ফ্লোরিডার পুলিশ ওয়াশিংটন পুলিশকে ফোন করে, বলে ওই ফাউন্ড টু পিপল অফ দি ফাইন্ডার্স গ্রুপ। ওপাশ থেকে ওয়াশিংটন পুলিশ জবাব দেয়, এরা তো সেই দল যাদেরকে আমরা অনেকদিন ধরে খুঁজছি। সূত্র অনুযায়ী ওয়াশিংটন পুলিশ ইনভেস্টিগেশন করা শুরু করে দেয়। তারা খুঁজতে খুঁজতে দুটো জায়গায় পৌঁছায়। একটা ওয়াশিংটন ডিসি শহরের এক দোতলা ইটের বাড়ি, আরেকটা গ্লোবাল পার্কের কাছাকাছি একটা ওয়্যার হাউস। তার ভিতরে যা পাওয়া গেল তা আজও অমীমাংসিত। সে ওয়্যার হাউসে যখন পুলিশ তল্লাশি নিতে যায়, তখন তারা দেখে একটা বড় তালা ঝোলানো, অর্থাৎ একটি প্যাডলক ঝোলানো। তালা খুলে ভিতরে প্রবেশ করতে তারা দেখে সেখানে ছিল অনেক কম্পিউটার, একটা হট ট্যাব, বড় একটা টিভি রুম, একটা করে ছিল অনেক বই, যার মধ্যে ছিল মাইন্ড কন্ট্রোল অ্যান্ড স্যাটানিক রিচুয়ালস নিয়ে লেখা বই। সেখানে পরিবেশ দেখে মনে হচ্ছিল যেখানে কোনো মানুষ স্যাটানিক রিচুয়ালস করতো, যেটা পরে দ্য ফাইন্ডার্স গ্রুপের স্যাটানিক রিচুয়ালসের মূল জায়গা হিসেবে পরিচিত হয়। সেখানে একটা ভিডিও রুমও ছিল, যেখানে মানুষদেরকে হিপনোটাইজ করে রাখা হতো। আর একটা ঘর ছিল এক অদ্ভুত এক শয়তানের ডিজাইনের মতো। আর তার আশেপাশে ছিল অনেক জার, যাতে ছিল মানুষের প্রস্রাব পায়খানা। সব থেকে চমকে দেওয়ার মতো জিনিস পাওয়া যায় একটি প্লাস্টিক ব্যাগে। সেখানে ছিল অনেক ছবি। কিছু ছবি সাধারণ স্কুল ছবির মতো, কিন্তু কিছু ছবি ছিল কাপড় ছাড়া বাচ্চাদের ছবি। আর এমন কিছু দৃশ্য যা পুলিশের চোখ পাল্টে দেয়। পুলিশ উল্লেখ করে সেখানে অনেক ছবি ছিল যেখানে বাচ্চাদেরকে গলায় শিকল পরিয়ে স্যাটানিক রিচুয়ালস বা এমন কিছু করতে দেখা যায়। তদন্ত করতে করতে পুলিশ আরেকটি জায়গায় খুঁজে পায় যেখানে তার কার্লসরা সম্পর্কিত ছিল। তারা পৌঁছে যায় নেদার্স ইটল্যান্ড, ম্যাডিসন কান্ট্রি, ভার্জিনিয়া, একটা ফার্ম হাউস যেটা ছিল শেনানদোয়া ন্যাশনাল পার্কের কাছাকাছি। এখানে পুলিশরা গিয়ে আশেপাশে জিজ্ঞাসা করতেই বেরিয়ে এলো ভয়ানক তথ্য। সে ফার্মের আশেপাশে থাকা লোকজনেরা বলতে লাগলো তারা মাঝে মধ্যে সেখানে গাড়ি করে অনেক বাচ্চাদের আনা হতো। আশেপাশের লোকজনের মধ্যে একজন, যার নাম ওয়েলমা রিচার্ডস, তিনি বলেন they would be hollering and crying all the time like they wanted something or something was hurting them. ওয়েলমা যখন প্রথম মেরি অ্যান্ড পিটির সাথে দেখা হয়, তখন এসব বিষয় জিজ্ঞাসা করলে মেরি অ্যান্ড পিটি বলে মেরি ছিল বয়েজ স্কাউটের লিডার, আর সে বাচ্চারা স্কাউটিং শিখতে আসতো। আশেপাশের লোকজনেরা আরো কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করলেও পুলিশকে কখনো কমপ্লেন করেনি। 6 ফেব্রুয়ারি 1987 তালাসি পুলিশের পক্ষ থেকে জানানো হয় একটি অদ্ভুত তথ্য। তারা বলেছিল, ইট ইজ আওয়ার বিলিভ these kids were not kidnapped, but that their parents gave them away. Because one of the rights of the passages into this satanic organization is that you have to give up your rights to your children, and that the leaders of this organization can do whatever they want to with the kids. কয়েকদিন পর্যন্ত অদ্ভুতভাবে বাচ্চাদের খবর প্রকাশ করা হচ্ছিল না। মানুষরা পুলিশদের উপর সন্দেহ করতে শুরু করলো। তালাসি পুলিশ এর একজন সদস্য সংবাদ সম্মেলন জানায় বাচ্চাগুলোকে একটি জায়গায় সুরক্ষিতভাবে রাখা হয়েছে, কারণ বাচ্চাদের মারার হুমকি তারা পেয়েছে। আসলে দ্য ফাইন্ডার্স গ্রুপের মূল উদ্দেশ্যটা কি ছিল? 2-3 দিনের ভিতর এই খবরটা ইন্টারন্যাশনাল খবরে আসতে শুরু করলো। পুলিশ খুঁজতে খুঁজতে একজন লোকের কাছে পৌঁছে যায়, যার নাম রবার্ট চ্যারো। সে পুলিশদের বলতে শুরু করলো, আপনারা দ্য ফাইন্ডার্স গ্রুপের সম্পর্কে যা ভাবছেন তা কোনোটি সঠিক নয়। মিডিয়াতে যে খবরগুলো প্রকাশিত হয়েছে, দ্য ফাইন্ডার্স গ্রুপ হলো স্যাটানিক রিচুয়ালস বা কার্লস, এটার উপর কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই। এগুলা সত্য নয়, সব মিথ্যে। রবার্ট পুলিশকে 2 পেজের একটা মেমো দেয়, যেখানে দ্য ফাইন্ডার্স গ্রুপের বর্ণনা ছিল তারা কোথা থেকে কোথায় যাচ্ছিল সেদিন। মেমোতে উল্লেখ ছিল যে ওই বাচ্চারা সহ ওই 2জন ব্যক্তি তারা যাচ্ছিল বেরিয়া, কেন্টাকি, যেখানে ওই বাচ্চাদের স্কুলে ভর্তি করার কথা ছিল। কিন্তু কোনো একটা কারণে সেখানে যাওয়া বাধাগ্রস্ত হলে তারা ফ্লোরিডার এর মায়ার্সবার্গে ঘুরতে যায়। অনেক ফাউন্ডার্স অ্যান্ড ফিনান্সিয়াল ডেভেলপার্সরা, যাদের মধ্যে একজন কার্ল শ্যাপলি, সে ফাইন্ডার্স গ্রুপের সম্পর্কে বলে জেন্টল পিপল। তারা নাকি নিউ ডাইমেনশন এবং লাইফস্টাইল খুঁজছিল। কিন্তু ওই যে বাচ্চাদের উলঙ্গ ছবি ও ছাগল হত্যা করার স্যাটানিক রিচুয়ালস করার মতো ছবি পাওয়া গিয়েছিল,
সে সম্পর্কে রবার্ট বলে, "What parents doesn't have a photograph of his child at a point without any clothes?" সে মাইকেল হলেনকে ওই 6টি বাচ্চার মধ্যে একটি বাচ্চার স্টেপ ফাদার আর একটি বাচ্চার সরাসরি ফাদার হিসেবে আখ্যায়িত করেছিল। রবার্ট টেরাল আরও বলে, ওই বাচ্চাগুলোর প্যারেন্টসরা দ্য ফাইন্ডার্স গ্রুপের সাথে সম্পর্কিত ছিল। তাহলে দ্য ফাইন্ডার্স আসলে কি? এই দলের পিছনে ছিলেন একজন মানুষ যার নাম মারিয়ন প্যাটি। প্যাটি ছিলেন একজন আমেরিকার বিমান বাহিনীর একজন কর্মী। চাকরি ছাড়ার পর তিনি ওয়াশিংটনে একটি দল গড়ে তোলেন। ধীরে ধীরে ভাইরাল হয়ে উঠতে থাকে দ্য ফাইন্ডার্স নামে। প্যাটির স্ত্রী ইসাবেলা একসময় CIA-তে কাজ করতেন। তাদের ছেলে কাজ করতেন এমন একটা কোম্পানিতে যেটা আসলে ছিল CIA-এর একটা লুকানো শাখা। এই পারিবারিক যোগসূত্রের কারণেই অনেকে তাদেরকে সন্দেহ করা শুরু করে। তখন অনেক নিউজ পেপারে এটা বলতে লাগলো যে দ্য ফাইন্ডার্স কোনো ইনলিগাল অ্যাক্টিভিটির সাথে জড়িত নয়, কোনো চাইল্ড অ্যাবিউসের সাথে জড়িত নয়, তাদের বিরুদ্ধে কোনো লিগ্যাল এভিডেন্স নেই। ওই মায়ার্সবার্গে ধরা পড়া 2জন ব্যক্তি ছাড়া পেয়ে যায় ল্যাক অফ এভিডেন্স হওয়ার কারণে। নিউজ পেপারে শিরোনামের হেডলাইন এরকম হয়, "ফাইন্ডার্স ফ্রিড অ্যাজ এ স্টেট ড্রপস অল চার্জেস।" হঠাৎ করেই দ্য ফাইন্ডার্স গ্রুপ নিয়ে আলোচনা একেবারে থেমে যায়। কিন্তু আসলেই তাই। রবার্ট টেরেল এবং মিডিয়া নিউজগুলো যা বলেছিল তা অফিসিয়াল রিপোর্টের পুরোটাই উল্টো। যেমন রবার্ট বলেছিল ওই 2 ব্যক্তি ও 6 বাচ্চারা কেন্টাকিতে যাচ্ছিল, কিন্তু মাইকেল হওয়েল অ্যান্ড অ্যামারম্যান তারা নিজ মুখে স্বীকার করেছিল তারা মেক্সিকোতে যাচ্ছিল। তাছাড়া দ্য ফাইন্ডার্স কলটার 4 জন মহিলা যারা ওই 4টি বাচ্চারা মা হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছিল, তারা বলতে লাগলো তাদের সন্তানরা নাকি ভালোভাবে সেখানে বড় হচ্ছে। তাদের মধ্যে একজন বলেছিল, "Sure, the children probably did look pretty scruffy that day in Myersburg. They had been campaign. Our kids are like all other kids. They get dirty when they play." যা অফিসিয়াল রিপোর্টের চাইল্ড অ্যাবিউজিং এর সম্পূর্ণ ভিন্ন ছিল। অফিসিয়াল রিপোর্টগুলোতেও মিডিয়া যেরকম সম্প্রচার করেছিল ঠিক তেমনই আমরা দেখতে পাই। তা মহিলা টেলাসি পুলিশকে ফোন করে, পরিশেষে ওই ব্যক্তিকে ধরে নিয়ে যায় এবং 6টি বাচ্চা পায়। তারা ওই 2টি জায়গা ওয়ারহাউস সহ সব তদন্ত করে, অর্থাৎ মিডিয়াতে যেরকম প্রচার করেছিল তেমনই হয়েছিল। রিপোর্টসের তথ্য মতে ইনভেস্টিগেটর মার্টিনেস এই তথ্যগুলো সংগ্রহ করে ডকুমেন্ট করেছিল এবং ইনভেস্টিগেশন করেছিল। পরবর্তীতে সে আরেকটি ডিটেক্টর ব্র্যাডলির কাছে পৌঁছায়। সে জানতে পারে ব্র্যাডলি 1985 সাল থেকেই দ্য ফাইন্ডার সম্পর্কে তদন্ত করছিল। তারা খুঁজতে খুঁজতে পৌঁছে যায় আবার সেই গ্লোবাল পার্কের কাছাকাছি থাকা 2তলা বিল্ডিং। তারা সেখানে বিভিন্ন বাচ্চাদের ছোট বড় 10 থেকে 2 বছর বিভিন্ন জামা কাপড় খুঁজে পায়, এমনকি সেখানে অনেক ডাইপারও খুঁজে পায়। সেখানে তারা আরও একটি কম্পিউটার খুঁজে পায়। কম্পিউটার অন করে তারা দেখে যে সেখানে নামক একটি অ্যাকাউন্টে বিভিন্ন দেশ বিদেশ থেকে মেসেজ আসছিল বাচ্চাদের বেঁচে কেনার জন্য। তাদের মধ্যে ছিল হংকং থেকে বাচ্চাদের কেনার একটি মেসেজ চাইনিজ এম্বাসির এর মধ্য দিয়ে। 6 ফেব্রুয়ারি 1987 তারা 2জন পৌঁছে যায় সেই ওয়ারহাউসে। সে ওয়ারহাউসে তারা আগের মতোই সব জিনিস পায়, যা আগেই বলেছিলাম। একটা লাইব্রেরি, হোয়াটসঅ্যাপ, ভিডিও রুম, যেটাকে তারা ইন্ডাক্ট্রিনেশন সেন্টার বলেছিল। তারা সেখানে বিভিন্ন প্রমোশনাল ভিডিও এবং হিপনোটাইজ করত। সেখানে থাকা আরও ডকুমেন্টস দ্বারা আমরা জানতে পারি দ্য ফাইন্ডার্স শুধু এক জায়গায় সীমাবদ্ধ নয়। তাদের শাখা প্রশাখা লন্ডন, জার্মানি, বাহামস, কোস্টারিকা অ্যান্ড ম্যানি মোর জায়গায় অবস্থিত। আর ডকুমেন্টসে আরেকটি জিনিস খুঁজে পাওয়া যায়, যেটা ছিল প্রজেক্টগুলোর মধ্যে একটি হলো পেন্টাগন ব্রেকিং, আরেকটা ডেকের। তারা তৎকালীন সময়ে একটি বিজ্ঞাপন ছাপিয়েছিল যেখানে তারা বিভিন্ন বেবিসিটার্স, টিচার ইত্যাদি হিসেবে বাসাবাসে গিয়ে কাজ করার বিজ্ঞাপন ছাপিয়েছিল। ইনভেস্টিগেটরসরা বলে তারা এইসব কাজ করতো যেন সে ফ্যামিলিতে পড়াতে যাওয়ার নাম করে ওই ফ্যামিলি সম্পর্কে সবকিছু জানতে পারে, সকল তথ্য এমনকি সবকিছু। টেলাসি পুলিশের বর্তমান রিপোর্ট অনুযায়ী আর কোনো তথ্য পাওয়া যায়নি বা এরকম কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। যদি এই ইনভেস্টিগেশনগুলো সত্যি হয় তাহলে দ্য ফাইন্ডার্স গ্রুপ চাইল্ড অ্যাবিউজিং অ্যান্ড ইন্টারন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং করত, কিন্তু তা হয়নি। 1987 সালের 2 এপ্রিল মার্টিনেজ ইনভেস্টিগেশনগুলো আবার রিভিউ করার জন্য ব্র্যাডলি এর কাছে যায়, কিন্তু তখন ব্র্যাডলি ছিল না। তখন আরেকজন মার্টিনেজের সাথে কথা বলতে চায় এবং বিভিন্ন ডকুমেন্টস শেয়ার করে। সে বলে CIA এই ফাইন্ডার্স গ্রুপের সাথে জড়িত, কিন্তু FBI পাবলিশ করে নো ফার্দার ইনফরমেশন উইল বি অ্যাভেলেবল, নো ফার্দার অ্যাকশন উইল বি টেকেন। এটা ছিল USA গভর্নমেন্টের ফাইনাল রিপোর্ট। 2017 সালে টেলাসি পুলিশ যখন দ্য ফাইন্ডার্স গ্রুপের সকল ডকুমেন্টস অনলাইনে প্রকাশ করে তখন অনেক কিছু সামনে আসতে শুরু করে।
প্রথমত ওই দুজনের ভ্যানে আরও বেশ কিছু জিনিস পাওয়া যায়। সেগুলো হলো a few radios, boxes containing clothes, fruits, vegetables, a Chinese English dictionary, a pack of frozen condoms, a brown canvas bag containing photos of children, some of them were new, computer programming disk, আর অনেক কিছু। কিছুদিন পরে আরেকটা নথিপত্র বের হয়, সেটাতে এটা কনফার্ম করা হয় যে 2টি বাচ্চার মধ্যে 2টি বাচ্চাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয়েছিল। তারা ছিল ম্যারি অ্যান্ড ম্যাক। তাছাড়া আরো অনেক কিছু পাওয়া যায় যেগুলো ওই বাচ্চাদের সেক্সুয়াল বা ফিজিক্যাল অ্যাবিউজ করার প্রমাণ পাওয়া যায়, যেটা দ্য ফাইন্ডার্স গ্রুপের বিরুদ্ধে অনেক বড় এলিগেশন ছিল। কিন্তু তৎকালীন সময়ে এটা পাবলিকলি আনা হয়নি কিংবা আনতে দেওয়া হয়নি। পুলিশ রিপোর্ট অনুযায়ী দ্য ফাইন্ডার্স একদম দোষী ছিল, কিন্তু মিডিয়ায় প্রকাশ করেছিল তাদের বিরুদ্ধে কোনো লিগ্যাল প্রুফ পাওয়া যায়নি। কেনই বা ওই দুই ব্যক্তি কন্ডমস সাথে নিয়ে যাচ্ছিল। এখানে অনেক কানেকশন ডাইরেক্ট চায়নাতে দেখাচ্ছিল। ওই ভ্যানে পাওয়া চাইনিজ ডিকশনারি চায়নার হংকং থেকে বাচ্চাদের অর্ডার করা, মেডিকে জোরজবরদস্তি করে 1 থেকে 10 পর্যন্ত শেখানো। 18 April 1993 DOJ Department of Justice ডিফারেন্টদের সম্পর্কে ইনভেস্টিগেশন করা শুরু করে। অ্যাকর্ডিং টু প্রাইভেট ডিটেকটিভ স্কিপ ক্লেমেন্স, she claimed করে যে the investigation was impeded. A senior officer said the finder was a CIA operation. CIA এর একজন অফিসার সরাসরি বলে যে এটা ভুল বুঝাবুঝি হচ্ছে। তাছাড়া অনেক ইনভেস্টিগেশন হয়, অনেক অ্যালিগেশন পাওয়া যায়, কিন্তু তাহলে পরবর্তীতে কি হয়েছিল? তৎকালীন সময় সবচেয়ে বড় স্যাটানিক কাল্ট এর থেকে সে বাচ্চাগুলো উদ্ধার হয়েছিল। শেষমেশ কি বাচ্চাগুলো সঠিক বিচার পেয়েছিল? সেই বাচ্চাগুলোই বা এখন কোথায়? হাজার বছর ধরে চলতে থাকা এসব শয়তানের উপাসনা করতে গিয়ে কোটি কোটি মানুষ তাদের প্রাণ হারিয়েছে, বিনামূল্যে পেয়েছে দুনিয়া ও পরবর্তী সময়ের শাস্তি। এমন অনেক কাল্ট আছে যেখানে প্রত্যেক দিন শিশুদের বলি দেওয়া হয়, মানুষ হত্যা করা হয়। আজ পর্যন্ত এমন অনেক কাল্ট সামনে এসেছে, কিন্তু চোখের আড়ালে তারা হারিয়ে গিয়েছে। চোখের আড়ালে তারা এখনো শয়তানের উপাসনা করে যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি সুন্দর কমেন্ট করে যান।